নমস্কার বন্ধুরা, তোমার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। ইসরায়েল আর ইরানের মধ্যে অলরেডি কনফ্লিক্ট স্টার্ট হয়ে গেছে, তার ফল আমরা শেয়ার মার্কেটে দেখে নিয়েছি। বৃহস্পতিবার দিন 1% উপরে শেয়ার মার্কেট ডাউন ছিল এবং শুক্রবার দিনও প্রায় 0.66% শেয়ার মার্কেট ডাউন ছিল। যদিও বা শুক্রবার একটু রিকভার করার চেষ্টা করেছে, তবু ইন্টারন্যাশনাল মার্কেট যেটা রয়েছে, যেটা আমেরিকার মার্কেট রয়েছে, ইউরোপিয়ান মার্কেট রয়েছে, এশিয়ান, ইস্ট এশিয়ান যত মার্কেট রয়েছে সবই নেগেটিভে রয়েছে এবং তাদের ফিউচার্সগুলো নেগেটিভ রয়েছে। তার কারণ পৃথিবীর অন্যতম সবথেকে বেশি মিলিটারি জোন যেটা ইন্ডিয়া পাকিস্তান নয়, সেটা হচ্ছে ইসরায়েল এবং তার পার্শ্ববর্তী যত ধরনের দেশ রয়েছে তারা। কারণ মিডল ইস্টের ভেতরে শুধুমাত্র ইসরায়েলই একটা কান্ট্রি যে কোনো নেগোসিয়েশন করে না নিজের সার্ভাইভালের উপরে। সেই কারণে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু, উনি কী করেছেন, ইরানের উপরে আনপ্রেসিডেন্টেড অ্যাটাক করে দিয়েছেন। তার মানে সিম্পল কথা, ইরান কিছু করেনি ডাইরেক্টলি, তার আগেই উনি অ্যাটাক করে দিয়েছেন। এটা ইসরায়েলের বরাবরের পলিসি, সে আগেই করে দেয়। কারণ মিডল ইস্টে সে একমাত্র ইহুদি দেশ এবং সে চান্স নিতে চায় না। এইবার যে অ্যাটাকটি করেছে তাতে কি হয়েছে, 200টি ফাইটার জেট প্লেন গিয়ে ইরানের বিভিন্ন লোকেশনে, যেখানে যেখানে নিউক্লিয়ার ফেসিলিটি ছিল, যেখানে ইউরেনিয়াম খনন করা হচ্ছিল, যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট ছিল, যেখানে ইউরেনিয়াম পিউরিফিকেশন হচ্ছিল, সবকটা প্ল্যান্টে অ্যাটাক করেছে। এবং শুধুমাত্র তাই নয়, এখানে পরিষ্কারভাবে ওনাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে এই অপারেশনের নাম হচ্ছে রাইজিং লায়ন, এবং রাইজিং লায়ন ততদিন অবধি চলবে যতদিন না নিউট্রালাইজ হচ্ছে ইরানের প্রত্যেকটা সাইট। তার মানে ইরানের যতক্ষণ অবধি নিউক্লিয়ার ক্যাপাবিলিটি নষ্ট না হয়ে যায় ততক্ষণ অবধি এই জিনিসটা চলবে। এই ঘটনার পরে ইরান এর প্রতিবাদ করে এবং তেল আভিভ, যেটা ইসরায়েলের এই মুহূর্তে মানে একটা হট স্পট হয়ে রয়েছে, মানে রাজধানী যেটা আর কি, সেখানে 200টার উপরে বেশি ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাটাক করে। তাদের বিভিন্ন জায়গায় ব্লাস্ট হয়, সব কটা মিসাইল আটকানো সম্ভব হয়নি। যদিও বা মিসাইল আটকানোর জন্য তাদের আয়রন ডোম বলে একটা ডিফেন্স সিস্টেম রয়েছে এবং আমেরিকার যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে সেটার সাহায্য নেওয়ার পরেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এই মুহূর্তে শেয়ার মার্কেটে কী এফেক্ট আসতে পারে, খুবই বাজে এফেক্ট আসতে পারে, খুবই বাজে এফেক্ট আসতে পারে। দেখো, এটাই হচ্ছে শেয়ার মার্কেটের রিস্ক। আমি এর আগে ভিডিও যেটা দিয়েছিলাম পোর্টফোলিওতে কটা শেয়ার রাখবে কি রাখবে না, সেখানে আমি একটা রিস্ক সম্পর্কে বলেছিলাম। একটা হচ্ছে আনসিস্টেমেটিক রিস্ক, যেটা পার্টিকুলার শেয়ারের উপরে হয়, আর একটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক, যেটা মার্কেটের উপর হয়। সেটার উপর কারোরই কন্ট্রোল নেই, এটা আনকন্ট্রোলেবল সিচুয়েশান। আমি কয়েকজন ইউটিউবের ভিডিও দেখছিলাম যারা শেয়ার মার্কেটে বাংলাতে ভিডিও বানায়, ভালো ভালো ভিডিও বানায়, তাদের কমেন্টসে বলছে যে আপনারা জ্ঞান দিবেন, আগে দিবেন। আরে যুদ্ধের আগে একটা ইউটিউবার কী করে জানবে যে যুদ্ধ হবে? কিন্তু কথা হচ্ছে যুদ্ধের যখন লেগে গেছে এই মুহূর্তে আমাদের কী করা উচিত? সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে নিফটি কিংবা শেয়ার মার্কেটের সেন্সেক্স কীরকমভাবে রিয়্যাক্ট করবে। তার জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হচ্ছে ক্রুড অয়েলের প্রাইস যদি হাইক হতে থাকে শেয়ার মার্কেটে পতন আসতে থাকবে। পরিষ্কার কথা, ক্রুড অয়েল ইরান অনেকটা কন্ট্রোল করে, প্রায় 20%-এর কাছাকাছি ইরান ওখানে কন্ট্রোল রয়েছে। সেই জন্য ক্রুড অয়েলের প্রাইস যদি কন্টিনিউ বাড়তে থাকে, কেন বাড়বে? কারণ ইরান সাপ্লাই হোল্ড করতে পারে, ঠিক আছে? তো সেইটা অন্যান্য ইকোনমিতে এফেক্ট দেবে। কিন্তু ভালো খবরও তো রয়েছে না। আমাদের যে এনার্জি মিনিস্টার রয়েছে, পেট্রোলিয়াম মিনিস্টার রয়েছে, উনি পরিষ্কার করে বলেছেন যে ভারতের কাছে এনাফ এনার্জি সাপ্লাই রয়েছে। এবং এখানে আরেকটা জিনিসও বুঝতে হবে, তাহলে কি পুরো দেশ সব কিছু সবাই কি বলবে যে ওকে যাও যুদ্ধ করতে থাকো? না, এটা কোনোদিনও হবে না। ইউএনের থেকে অলরেডি ইউএনের যে এই মুহূর্তে প্রেসিডেন্সিতে যে রয়েছে তারা বলেছে যে এনাফ এসকেলেশন হয়ে গেছে, এবার এটাকে কন্ট্রোল করা উচিত। এবার দেখো, এখানে আমি একটা টুইট তোমাদেরকে দেখাতে চাই। এখানে যে টুইটটা দেখছো এটা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর টুইট। এখানে বলেছে, উনি অ্যাটাক করার পরে টুইট করে বলেছেন, মোমেন্টস আগে ইসরায়েল লঞ্চড অপারেশন রাইজিং লায়ন আর টার্গেটেড মিলিটারি অপারেশনস টু রোল ব্যাক ইরানিয়ান থ্রেট টু ইসরায়েলস ভেরি সার্ভাইভাল। তার মানে এটা খুব পার্সোনালভাবে তারা নিয়েছে, কারণ তারা বলছে যে ইরান যদি নিউক্লিয়ার বম্ব বানিয়ে নেয় তাও তারা কাকে অ্যাটাক করবে? অন্য মুসলিম দেশকে তো অ্যাটাক করবে না। ওখানে সরাসরি বাকি থাকলো এই একমাত্র ইহুদি দেশ, সেখানে অ্যাটাক হবে। সেই জন্য ওনারা অ্যাটাক করেছে এবং দিস অপারেশন উইল কন্টিনিউ অ্যাজ মেনি ডেজ অ্যাজ ইট টেক্স টু রিমুভ দিস থ্রেট। পরিষ্কারভাবে এই থ্রেটটা ওড়ানোর জন্যই করেছে। আর যে পরিমাণে অ্যাটাক হয়েছে না, ইরানে খুব ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর কমান্ডার মারা গেছে, প্রচুর চিফ অফ ডিফেন্স স্টাফ মারা গেছে এবং নিউক্লিয়ার ফেসিলিটির ব্যান্ড বেজে গেছে, সায়েন্টিস্ট মারা গেছে। এবং আমার মনে হয় ইরান এই মুহূর্তে 10 থেকে 15 বছর পিছিয়ে গেছে নিউক্লিয়ার প্রোগ্রামে। কিন্তু কথা হচ্ছে কি, এটা কি একবারে আনপ্রেডিক্টেবল ছিল? ইরান আর ইসরায়েলে বহুদিন ধরে এরকম চলছে, স্পেশালি জবে থেকে গাজার উপরে তারা অ্যাটাক করছে, এরকম চলছে। তো আগামী দিনে আমরা যে আবার একটা ওয়ার দেখবো না, কিংবা এটা যে একটু প্রলং হবে না, সেটা ভেবে নেওয়া বোকামি হবে। এই মুহূর্তে একটু সেফলি খেলতে হবে, কারণ মার্কেটে
আমরা জানি কতটা বাজে ইম্প্যাক্ট নিতে পারে, কিন্তু ভারত নিজের ইন্টারেস্টকে সেফগার্ড করার চেষ্টা করছে। ভারতের ফরেন পলিসি এখানে যত ভালো হবে ততটাই ভারতের মার্কেট সার্ভাইভ করবে। দেখো, এই জিনিসটা মাথায় নিলে ভুল যে মার্কেট একেবারেই ক্র্যাশ হয়ে যাবে, এটা আমি কেন বলছি, কারণ অলরেডি একটা ওয়ার চলছে, ইউক্রেন রাশিয়া, ইসরায়েল গাজা, ইন্ডিয়া পাকিস্তানও হলো, এবার ইরান ইসরায়েল। মার্কেটের কাছে এটা নতুন কিছু না। যখন ইউক্রেন রাশিয়া শুরু হয়েছিল মার্কেট সেটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে নিয়েছিল, এটাকে হয়তো অতটা ইম্পর্টেন্স দিয়ে নেবে না, তবে তবুও সাময়িকভাবে এক সপ্তাহে মার্কেট একটু বেয়ারিশ থাকতে পারে। তবে মার্কেটের পার্টিকুলার লেভেলসগুলো যেগুলো রয়েছে সেখান থেকে রেজিস্ট্যান্স, সেখান থেকে সাপোর্ট নিয়ে ফেরত আসার চান্স অনেক বেশি। সব কিছুতে যদি তোমরা দেখো, আমি একবার দেখাতে চাই, এখানে দেখো সাপোর্ট জোন আমি ড্র করে রেখেছি, তো এই সাপোর্ট জোনের থেকে এখনও অনেক উপরে রয়েছে। এবার কথা হচ্ছে যে মার্কেট এখান থেকে কতটা মানে উপরে না নিচে যাবে। প্রথম কথা হচ্ছে নেক্সট উইকে এই সাপোর্ট জোনে টাচ করতে পারে এবং এখান থেকে হয়তো রিভার্স হবে, এটা একটা জেনারেলাইজড ধারণা। তবে এটার উপর উল্টোও হতে পারে, কারণ ওয়ারের সিচুয়েশনে বোঝা যায় না। আজকে শনিবার রয়েছে, কালকে রবিবার রয়েছে, দুদিন এনাফ কতটা মার্কেটে কী হচ্ছে সেটা বোঝার জন্য, কারণ যেভাবে ঘটনা অগ্রসর হবে সেভাবে মার্কেট রিয়্যাক্ট করবে। এখানে আরেকটা জিনিস ইম্পর্ট্যান্ট আমি বলে রাখি, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড রয়েছে তাদের কিচ্ছু চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? তারা তো লং টার্মে রয়েছে, অ্যাটলিস্ট 6 মাস 1 বছর তো রয়েছে, সেখানে খুব একটা এফেক্ট আমার মনে হয় না হবে। কিন্তু যারা পজিশন হোল্ডস করে রয়েছে আর কি, বিভিন্ন ধরনের শর্ট টার্মের হোক, অপশান সম্বন্ধে আমি কিছু বলবো না, যারা অপশান করে তারা তো, যারা এমনি পজিশন সুইং ট্রেডে হোল্ড করে রেখেছো তাদেরকে আমি বলবো যে হ্যাঁ, যদি মনে হয় যে খুব বেশি এসকেলেশন হচ্ছে, একটু ক্যাপিটাল বাঁচিয়ে নিতে হবে, একটু স্কোয়ার অফ করে নিতে হবে, একটু 50% নিজের ক্যাপিটালকে যদি বাঁচিয়ে নেওয়া যায়। দেখো, যদি একটু লসেও আমরা ক্যাপিটাল বাঁচিয়ে নিই, আমাদের ধরো 5% পোর্টফোলিও ডাউন আছে, তবুও যদি আমরা একটু বাঁচিয়ে নিলাম, ঠিক আছে, 95% যদি আমরা সেভ করে নিতে পারি, তাহলে পরে কী হবে, যখন এই মার্কেটটা একটু নিচে এখান থেকে সাপোর্ট নেবে, সেখানে যদি আমরা এন্টার হই, তো সেখান থেকে আমরা সেটা রিকভার করতে পারবো। তবে এটা পুরোটাই ডিপেন্ড করবে যে মার্কেট কীভাবে অগ্রসর হচ্ছে সেটার উপরে। সেই জন্য সোমবার দিন সকালে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে ইন্টারন্যাশনাল মার্কেট কী বলছে সেটা দেখে নিতে হবে। সেখানে আমি একটা কথা বলে দিই, ইন্টারন্যাশনাল মার্কেট দেখার জন্য তোমরা ওয়েবসাইটে চলে যাবে। এখানে যেমন গ্লোবাল মার্কেট দেখছো, ইউএসএ মার্কেট হচ্ছে যেগুলো সবকটাই প্রায় ডাউনে রয়েছে। তো সোমবার দিনে যদি ডাউনে থাকে তো একটা প্রেডিকশন এরকম মোটামুটি থাকবে যে মার্কেট একটু নিচের দিকেই যাবে। এখানে আমেরিকা কেন ইম্পর্টেন্ট, কারণ আমেরিকা হচ্ছে সবথেকে বড় অ্যালাই ইসরায়েলের। তো সেখানে আমাদেরকে দেখতে হবে যে, কারণ আর আমেরিকা যেহেতু মার্কেটের সবথেকে বড় প্লেয়ার, মানে ওয়ার্ল্ড মার্কেটে যদি কথা বলি সবথেকে বড় মার্কেট, শেয়ার মার্কেট সবই ওদের, সেটা ডাউন হলে পর তার একটা রিপেল এফেক্ট আমরা পাই। সেজন্য ফার্স্টে আমেরিকান মার্কেটকে আমাদেরকে দেখে নিতে হবে। নেক্সট আমরা দেখে নেব এশিয়ান মার্কেট কী করে রিয়্যাক্ট করছে। স্পেশালি দেখে নেব আমরা যেটা, দেখো জাপান আর হ্যাংস্যাং, এ দুটো আমরা দেখে নেবো সেটা কীরকম রিয়্যাক্ট করছে। সেটাও যদি নেগেটিভ চলে, যখন এই মুহূর্তে দেখো সবই নেগেটিভ রয়েছে, এটা গ্লোবাল স্টেজে নেগেটিভ রয়েছে। সোমবার দিন যদি এগুলো নেগেটিভ থাকে তো মার্কেট নেগেটিভ চান্স একটু বেড়ে গেল। তারপরে আমরা দেখবো পুট কল রেশিও, যদি পুট কল রেশিও মানে 0.8 নিচে হয়, পরিষ্কার কথা 0.8 নিচে যদি হয় তাহলে মার্কেটে কিন্তু বড় সড়ো কারেকশান আসবে। আর যদি পুট কল রেশিও সাপোজ 0.95 কিংবা 0.9 এরকম থাকে, তাহলে পরে আমরা বুঝতে পারি যে হালকা একটা কারেকশান আসবে। আশা করি 1-এর উপরে থাকবে না সোমবার, 1-এর উপরে থাকলে তো ভালো ব্যাপার, মার্কেট একটু উপরে যাওয়ার চেষ্টা করবে। তো এই কয়েকটা জিনিস দেখে আমরা মার্কেটকে প্রেডিক্ট করতে পারবো সোমবার। সেই জন্য ভালো মতন ভেবে চিনতে একটু দেখে শুনে একটু ইনভেস্ট করবে। নেক্সট উইকে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। নতুন যা ইনভেস্ট করার কথা ভাবছো, একটু মার্কেটটাকে থিতিয়ে যেতে দাও, তারপরে ইনভেস্ট করো। আজকে ভিডিওতে এতটুকুই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।